জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, বাজার নিয়ন্ত্রণ ও রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা, দ্রুতই 180 দিনের পরিকল্পনা প্রকাশ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনা। শপথ নেয়ার পর দিনই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে ৭১-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পরিষদের পরে তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা 12টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বিকেল 4টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, 180 দিনে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। জনগণের ম্যান্ডেট পূরণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত নারীসহ দুজনের মরদেহ। পুলিশ জানায়, বুধবার সকালে টেকনাফের লম্বরি ও মিঠা পানির ছাড় সৈকতে আলাদাভাবে ভেসে আসে মরদেহ দুটি। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে ফরিদপুরের ভাঙা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের নাফ নদীর নাইখংদিয়া থেকে 5 জেলেকে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয়রা জানান, গতরাতে 5টি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে নাফ নদীর নাইখংদিয়া দিয়ে ফিরছিল। হঠাৎ একটি স্পিড বোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। পরে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোট নিয়ে এসে নৌকাসহ 5 জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়।
ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে গেছে ৯০ শতক জমির পানের বরজ। স্থানীয়রা জানায় দুপুরে উপজেলার পদুমদি গ্রামের কৃষক লিটুর পান বরজে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের জমির পানের বরজেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে গেছে আরও 2 কৃষকের পানের বরজ। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রমজান সামনে রেখে বেড়েছে সব পণ্যের সরবরাহ। চট্টগ্রামের খাতুনগঞ্জ অধিকাংশ ভোগ্য পণ্যের পাইকারি দাম কিছুটা কমেছে। গেল দুদিনের তুলনায় কমেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজি প্রতি 5 টাকা বেশি। ভোজ্য তেলের দামও গেল বছরের চেয়ে ঊর্ধ্বগতি। এদিকে আমদানির বাড়ায় দুদিন ধরে ছোলা, খেসারি সহ বিভিন্ন ডালের দাম কেজিতে 2-1 টাকা কম দাবি ব্যবসায়ীদের। রাজশাহীতে মুকুলে ভরে উঠেছে আমবাগান। এর মধ্যে জেলার 70% গাছে মুকুল ফুটেছে। অনুকূল আবহাওয়ার এবার ভালো ফলনের আশা করছেন বাগানীরা। মুকুল টিকিয়ে রাখতে পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষি বিভাগ এবছর 2,45,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ভরা বসন্তে আমের মুকুলে ভরেছে গাছ। কোনো গাছে মুকুল স্বর্ণালী, আবার কোনোটির রং খয়েরি। কিছুটা উষ্ণ আবহাওয়ায় বাতাসে ছড়াচ্ছে মুকুলের সুবাস। আর বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানীরা। সংশ্লিষ্টরা বলছেন, এবছর শীতের সময়কাল গত বছরের তুলনায় কিছুটা কম ছিল। সে কারণে জানুয়ারির মাঝামাঝি থেকে গাছে মুকুল আসতে শুরু করেছে। এখন গুটিতে রূপান্তরিত হওয়ার অপেক্ষা। উপযোগী আবহাওয়া আর বেশি মুকুল হওয়ায় ভালো ফলনের আশা তাদের। ওয়েদারও ভালো, কুয়াশাও কম, তবে এরকম থাকলে আমের প্রোডাকশন ভালো হবে এবছর। এখন যে মলটাতে তরতাজা দেখা যাচ্ছে, এই মলটা ঠিক আর আছে ভালো। গত বছর শীত অতিরিক্ত বেশি থাকার কারণে কিন্তু মুকুলটা কম বের হয়েছিল। গত বছরের তুলনায় এবার অতিরিক্ত মুকুল বের হয়েছে। গবেষকরা বলছেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই মুকুল আসা শেষ হবে। ভালো আবহাওয়ার কারণে 80% গাছে মুকুল থেকে গুটি হবে। মুকুল ঠিক রাখার জন্য স্প্রে করার পরামর্শ দিচ্ছেন তারা। আমের জন্য খুবই অনুকূল আবহাওয়া এই পর্যন্ত বিরাজ করছে, যেহেতু এখন কুয়াশাও নাই এবং বৃষ্টিও নাই। এই কারণে আমের ফলন এবার অনেক ভালো হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলাতে 19,188 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যেখান থেকে 2,45,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। যদি এইরকম আবহাওয়া থাকে, বিশেষ করে মুকুল পর্যায়ে, তাহলে ফল ধারণ ভালো হবে এবং ফল ধারণ ভালো হলে সেখান থেকে আশা করা যায় সেগুলো যদি ফলগুলো টিকে তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। নানা কারণে গাছ কেটে ফেলায় রাজশাহীতে গত বছরের তুলনায় এবার 415 হেক্টর জমিতে আম উৎপাদন কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ভূগর্ভস্থ পানির তীব্র সংকটে পড়েছে বরেন্দ্র অঞ্চল। এতে আবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক। এ অবস্থায় কৃষকদের বোরো ধানের বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদে উৎসাহিত করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চলছে বোরো ধান আবাদের মৌসুম। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাঠে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বোরো চাষ নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। গত বছর নভেম্বরে বরেন্দ্র অঞ্চলে ফসল চাষাবাদে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। এতে ফসল আবাদে নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। তারা বলছেন, ভূপরিস্থ পানি সরবরাহ নিশ্চিত না করেই এমন সিদ্ধান্তে অনাবাদী হওয়ার আশঙ্কা রয়েছে সদর, নাচল ও গোমস্তাপুর উপজেলার ফসলি জমি। যদি ডিপ বন্ধ করে দেয় সরকার, তো সম্পূর্ণ যতগুলো কৃষক আছে সব অকেজ হয়ে যাবে। সব জমিগুলো মানে আবাদ মানে বন্ধ হয়ে যাবে। আপনার এগুলো পুরা জমি এলাকা মরুভূমি হয়ে যাবে। দ্বীপের উপরে আমরা নির্ভর করে
কাজ করি। আকাশের পানির উপরে নির্ভর করে থাকতে হবে। ধান ফুটার মুহূর্তে পানিটা হচ্ছে না, এই জন্য ফুটার সময় যেন পানিটা পাই। আগে পানির ব্যবস্থাটা করে দেওয়ার পরে যদি ডিপ কল যদি বন্ধ করে তাহলে সমস্যা নেই। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে কৃষকদের বোরো ধান চাষের বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে বোরো ধান চাষাবাদ না বাড়িয়ে পরিমিত পানি ব্যবহারে কৃষকদের সচেতন করছে কৃষি বিভাগ। ভূগর্ভস্থ পানির জন্য কোনো অপচয় না হয় সেজন্য আমরা শস্য বহুমুখীকরণ, বিশেষ করে বোরো ধানের পরিবর্তনের জন্য মানুষ গম, সরিষা, অন্যান্য কম পানি লাগে এরকম শস্য আবাদ করে। পানি সেচ ব্যবস্থাপনা, আইল বাঁধা এবং এডব্লিউডি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে যাতে বোরো চাষ করতে পারে সেই জন্য আমরা পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে 1 বিঘা জমিতে ধান চাষে 400 ঘন্টা পানির প্রয়োজন হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জয়পুরহাটে সরিষার মাঠে মৌ বক্স বসিয়ে চলছে মধু উৎপাদন। মধু উৎপাদনে প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক ও স্থানীয় কৃষি বিভাগ। আর পরাগায়ন সহজ হওয়ার বাড়ছে সরিষার ফলনও। শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদন। গাইবান্ধা জেলার বাসিন্দা সাদা মিয়া দীর্ঘ 14 বছর ধরে জয়পুরহাটের পুরানাপোল ইউনিয়নের বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু উৎপাদন করছেন। এরই ধারাবাহিকতায় এবছরও তিনি এসেছেন দলবল নিয়ে। গত মৌসুমে আলুতে লোকসান খাওয়ায় জয়পুরহাটের চাষিরা এবার সরিষা চাষ বেশি করেছেন, যে কারণে অন্য বছরের তুলনায় এবছর মধু উৎপাদন বেশি হবে বলে আশা করছেন তিনি। দীর্ঘ 14 বছর থেকে এখানে আসি। গত বছর আলুর দাম কম হয়, এবার এবছর প্রচুর সরিষার আবাদ হয়েছে। এবছর আমরা প্রচুর মধু পাইছি। শুধু সাদা মিয়াই নয়, জয়পুরহাট জেলার বগুড়া, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা এসেছেন সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে। 1.5 থেকে 2 মাস জেলার বিভিন্ন মাঠে অবস্থান করবেন তারা। মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে ফাঁকা জমিতে স্থাপন করা বাক্সে জমা করে 7 দিন পর পর বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করেন চাষিরা। একই সঙ্গে সরিষা ফুলের পরাগায়ন হয়, এতে ফলন বৃদ্ধি পায়। মৌবক্স বসিয়ে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করছি। প্রত্যেক সপ্তাহে 5 মনেরও বেশি আমরা মধু উৎপাদন করে থাকি। এইরকম মনে করেন যে 20টি আমাদের টিম আছে। আর এখান থেকে খাঁটি পিওর মধু দেশ এবং বিদেশে যাচ্ছে। শস্য ফলাচ্ছি এবং শস্য খুব সুন্দর হয়। এদিকে মধু উৎপাদনের প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক শিল্পনগরী ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনেক উদ্যোক্তাই সরিষার থেকে মধু সংগ্রহে এবছর ব্যস্ত আছেন। আশা করা যাচ্ছে এবছর প্রায় 30 মেট্রিক টন মধু উৎপন্ন হবে। 2000 বক্স থেকে তারা এই মৌসুমে প্রায় কোটি টাকার বেশি মধু থেকে ইনকাম করবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, জয়পুরহাটে এবার 16,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মৌসুম শেষে চাষিদের প্রায় কোটি টাকার মধু বিক্রির প্রত্যাশা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজানের চাঁদ। সরাসরি যাচ্ছি কক্সবাজারে সহকর্মী সুজাউদ্দিন রুবেলের কাছে। যে চাঁদ, সে চাঁদ দেখা গিয়েছে শাবান মাসের। সেক্ষেত্রে কাল থেকে মাহে রমজান এবং আজ থেকে তারাবির যে নামাজ, সে নামাজ আদায় করা হবে। আমরা বিকেল থেকে আসলে লক্ষ্য করেছি কক্সবাজার যে চাঁদ দেখা কমিটির সদস্যরা রয়েছে তারা লাবণী পয়েন্টে আসেন সমুদ্র সৈকতের। সে লাবণী পয়েন্টে এসে আমরা লক্ষ্য করেছি তারা দীর্ঘ সময় এখানে অবস্থান করেন এবং মাগরিবের নামাজ আদায়ের পর 6টা 25 দিকে মূলত হচ্ছে চাঁদ দেখা কমিটির একজন সদস্য তার মোবাইলে প্রথম চাঁদটি তিনি ছবি তুলেন এবং পরবর্তীতে সেটি যখন আরও গভীরভাবে তারা পর্যবেক্ষণ করেন এবং নানা যন্ত্রাংশ দিয়ে দেখেন, তখনই আসলে চাঁদটি দেখতে পেয়েছেন। সে জিনিসটি আমরা লক্ষ্য করেছি এবং তাদের সঙ্গে আসলে আমরা একটু এখানে চাঁদ দেখা কমিটির সদস্য রয়েছেন, তার কাছে আসলে একটু আমরা একটু জানতে চেষ্টা করব আসলে কয়টার দিকে চাঁদটি দেখতে পেয়েছে এবং কিভাবে দেখেছে। আপনি যদি বলতেন, আমরা তো চাঁদটা দেখেছি এবং কয়টার দিকে আমরা দেখতে পেয়েছি এবং কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমরা 6টার আগে থেকেই আমরা এখানে দেখার চেষ্টা করছি। তো 6টা 25 দিকে আমরা প্রথম মোবাইলের ক্যামেরায় আমাকে দেখতে পাই এবং ওখানে চাঁদ একটা তারা দেখা যাচ্ছিল এবং সেটাকে কেন্দ্র করে আমরা খালি চোখেও দেখার চেষ্টা করি এবং একটু কিছু দেখতে পাই। এবং এখানে সময় টিভির একটি অত্যাধুনিক ক্যামেরা প্রতিস্থাপন করা ছিল, এটার মাধ্যমে আমরা আরও ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পারি।
তো সেই হিসাবে আমরা আজকে থেকে তারাবি শুরু হয়ে যাবে এবং সন্ধ্যা থেকেই রমজান মাস শুরু। আগামীকাল প্রথম রমজান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আরেকজন সদস্যের সঙ্গে একটু কথা বলবো। চাঁদ তো দেখতে পেয়েছেন, তো জি, তারাবির নামাজটা কয়টার দিকে? আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে চাঁদ দেখা সাপেক্ষে এশারের নামাজ 8টায় 15 হবে। 8:15 পরে মুসল্লিদের থেকে জামাতের শেষে পরামর্শ করবে, যদি 8:30 হয় 8:30 করবো আজকে থেকে। আজকে 8:15 এশার নামাজ হবে, এরপরে তারাবি নামাজ হবে। হ্যাঁ, যে কক্সবাজার কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে, মসজিদের ইমাম আসলে যেটি জানিয়েছে 8:15 থেকে তারাবির নামাজ আদায় করা হবে এবং এখন পর্যন্ত সবাই এখনো চাঁদ দেখা কমিটির যারা সদস্য রয়েছেন সবাই এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যেহেতু রমজান শুরু হচ্ছে সেই ক্ষেত্রে মানুষজনকে একটু সহনশীল হয়ে যাতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না হয়, যাতে শান্তিপূর্ণভাবে রমজানটা আদায় করতে পারে সেই বিষয়গুলো আসলে তারা বারবারই বলছেন। আমরা আসলে লক্ষ্য করেছি সন্ধ্যা 6:25 দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সর্বপ্রথম যে রমজানের যে চাঁদ সেটি দেখা যায় এবং দেখার পরপরই এখানকার চাঁদ দেখা কমিটির যারা রয়েছেন তারা আরও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং তারা দেখার পর সবশেষ তারা জানায় যে শাবান মাসের যে চাঁদ সেই চাঁদটি দেখা গিয়েছে এবং আজকে থেকে তারাবির নামাজ আদায় হবে এবং কালকে থেকে প্রথম রোজা হচ্ছে সেই বিষয়টি আসলে অবহিত করেছেন। আমরা লক্ষ্য করেছি এখানকার যারা যে চাঁদ দেখা কমিটির সদস্যরা এই মুহূর্তে তারা বৈঠক করছেন এবং বৈঠকের পর তারা এখান থেকে তারা ফিরে যাবেন সেই বিষয়টি বলছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। বছর বছর পুনঃ ভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রতি বছর ভর্তি ফি নেওয়ার নিয়ম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অমান্য করলে বরখাস্ত করা হবে প্রধান শিক্ষককে। তবে টিউশন ফি নিতে পারবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বছর গড়ালেই অভিভাবকদের উপর খরচ হয়ে পড়ে ভর্তি ফি। শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রথা বাণিজ্যে রূপ নেওয়ার অভিযোগ অনেকের। প্রতি বছর ভর্তি ফি নেওয়ার এই নিয়ম বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল 9 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 জারি করা হয়। এই নীতিমালা অনুসারে পুনরায় ভর্তি ফি নেওয়ার সুযোগ থাকছে না। কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে। গেল বছর পুনরায় ভর্তি ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে একটি বেসরকারি সংস্থা। এর ফলে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন রিটকারীর আইনজীবী। ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। টিউশন ফিটা হলো বেসরকারি বিদ্যালয়গুলোর যেটা বেতন, তারা প্রতি মাসে যে বেতনটা নেয় সেটাই হলো টিউশন ফি। এই ক্ষেত্রে ওই বেসরকারি বিদ্যালয়গুলো তাদের নির্ধারিত বেতন ছাড়া আর কোনো ফি আদায় করা যাবে না। ভর্তি ফি আদায় করলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।